সৃষ্টির শুরু থেকেই মানুষ মৃত্যুর হাত থেকে বাঁচতে চেয়েছে, খুঁজেছে চিরকাল বেঁচে থাকার হাজারটি গোপন রাস্তা। কিন্তু সে রাস্তা যদি হয় রক্তে মাখা, যদি নিজের আয়ু বাড়ানোর জন্য অন্যের প্রাণ কেড়ে নিতে হয়, তাহলে তা কতটুকু যৌক্তিক হতে পারে। আজকের গল্পটি এমন এক দম্পতিকে নিয়ে যারা তাদের বাংলোর এক রহস্যময় আয়নার মধ্যে খুঁজে পেয়েছিল আজন্মকাল বেঁচে থাকার চাবিকাঠি। কিন্তু অবাক করার বিষয়, তাদের পরে সেই বাংলোতে যারাই থাকতে এসেছে তাদের প্রত্যেকের সাথেই ঘটেছে অদ্ভুত আর রহস্যময় সব কাণ্ড। উক্ত বাংলোটির রহস্য কি, সেখানে আসা মানুষদের সাথে কি এমন হয়, এবং আলোচিত আয়নাটি কিভাবে মানুষকে অমরত্ব দান করে, তাই ফুটিয়ে তোলা হয়েছে আজকের এই গল্পে। বলছিলাম 2025 সালে মুক্তি পাওয়া ইন্দোনেশিয়ান সাইকোলজিক্যাল হরর থ্রিলার মুভি সুকমায়ের কথা। ডিরেক্টর বেমুংয়ের পরিচালনায় এই মুভিটি আমাদের নিয়ে যাবে এক অতিপ্রাকৃত জগতের গভীরে, যেখানে একটি আয়নার আড়ালে লুকিয়ে আছে গা শিউরে ওঠা সব গোপন রহস্য। মানুষ তার অস্তিত্ব টিকিয়ে রাখতে ঠিক কতটা নিচে নামতে পারে, তাই দেখানো হয়েছে আজকের এই মুভিতে। তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের গল্পের গভীরে যাওয়া যাক। গল্পের শুরুতে দেখা যায় গভীর রাতে এক বাংলোর ভেতরে একজন বৃদ্ধ মহিলা অচেতন হয়ে থাকা এক তরুণীকে টেনে টেনে ভেতরে নিয়ে যাচ্ছে। সে যখন মেয়েটির দেহ সরাতে ব্যস্ত, ঠিক তখনই বাংলোর ওপর থেকে অন্য আরেক মহিলার নিথর দেহ পাশে থাকা লাল গাড়ির উপর এসে পড়ে। তবে বৃদ্ধ মহিলাটি এই ব্যাপারটিকে একেবারেই পাত্তা দেয় না। সে বাংলোর ভেতরে ঢুকে একটি আয়নার দিকে তাকিয়ে কিছু একটা খোঁজার চেষ্টা করে, তবে সেটি না পেয়ে সে সেখানে জোরে জোরে চিৎকার করে কাঁদতে থাকে। বোঝা যায় সেখানে কিছু একটা ছিল যা সে হারিয়ে ফেলেছে। তখনই দেখা যায় এতক্ষণ বৃদ্ধ মহিলাটি যে মেয়েটিকে টেনে টেনে নিয়ে এসেছিল তার জ্ঞান ফিরে এসেছে। মেয়েটি উঠে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু বৃদ্ধ মহিলাটি তাকে ধরে ফেলে আর মেয়েটিকে মারতে শুরু করে। বৃদ্ধ মহিলাটি বলে এখন তাকে আর তার দরকার নেই। যাই হোক, সাথে সাথে সিন কাট হয়। এ সময় একটা মেয়েকে দেখা যায়। এই মেয়েটির নাম হলো আরিনী। সে কেবলই ঘুম থেকে উঠেছে। এরই মধ্যে তার স্বামী হেন্দ্রা বাড়িতে এসে পৌঁছেছে। হেন্দ্রা এসে আরিনীকে জিজ্ঞেস করে সে কোথায়। আরিনী উত্তরে বলে এখানে আর কেউ নেই, কেন সে শুধু শুধু তাকে সন্দেহ করছে। অর্থাৎ বোঝা যায় হেন্দ্রা মনে করে আরিনী তার সাথে প্রতারণা করে অন্য কোনো ছেলের সাথে সম্পর্ক করছে, অর্থাৎ আরিনী পরকীয়ায় লিপ্ত। যাই হোক, তাদের কথার মাঝেই হেন্দ্রা এক ব্যক্তিকে এক রুম থেকে অন্য রুমে চলে যেতে দেখে। হেন্দ্রা ভেতরে এসে সেই লোকটার দিকে বাড়ির জিনিসপত্র ছুঁড়ে মারতে থাকে। তখন আরিনী এসে তাকে শান্ত করার চেষ্টা করে আর বলে সে কোনো পরকীয়া করছে না, এসবই হেন্দ্রার হ্যালুসিনেশন। তখন হেন্দ্রা লক্ষ্য করে সেখানে আসলেই কেউ নেই। এরপর আরিনী তাকে সুস্থ করার জন্য ওষুধ খেতে দেয়। আরিনী বলে তাদের ছেলে ইয়ানের জন্য হলেও তার ওষুধটি খাওয়া উচিত, কিন্তু হেন্দ্রা এখানে জানায় সে কোনো পাগল না, আর এ কথা বলে সে বাড়ি ছেড়েই চলে যায়। সিন কাট হয়ে 2 বছর পরে চলে আসে। দেখা যায় আরিনীরা একটি প্রত্যন্ত গ্রামের 31 নম্বর একটি পুরনো ভাড়া বাংলোতে থাকতে এসেছে। এখানে আরিনীর সঙ্গে আরেকজন লোককে দেখতে পারি। এনার নাম হচ্ছে প্রম। ইতিমধ্যে আরিনী আর হেন্দ্রার বিচ্ছেদ হয়ে গেছে, আর প্রম হচ্ছে আরিনীর নতুন স্বামী। যাই হোক, বাংলোর ভেতরে এসে আরিনী দেয়ালে ঝুলে থাকা এক দম্পতির ছবি দেখে প্রমকে সে বিষয়ে জিজ্ঞাসা করে। তবে প্রম তার প্রশ্নের উত্তর না দিয়ে আরিনীকে বলে তার প্রমোশন হয়ে গেলে তারা অন্য আরেকটি বাংলো কিনে নেবে, ততদিন যেন আরিনী এখানটায় মানিয়ে নেয়। আরিনীও জানায় এখানে থাকতে তার কোনো রকম আপত্তি নেই। এখানে তাদের কথার মাঝে হঠাৎই দরজার ঘন্টা বেজে ওঠে। তারা গিয়ে দেখে সেখানে এক বৃদ্ধা মহিলা লাঠিতে ভর করে দাঁড়িয়ে আছে। প্রম আর আরিনী বৃদ্ধার সাথে পরিচিত হয়। জানা যায় বৃদ্ধ মহিলার নাম মিসেস বসরি। তিনি প্রায় 30 বছর যাবৎ এই বাংলোর দেখাশোনা করছেন। তার স্বামী মারা যাওয়ার পর তিনি বাংলোর পেছনের এক বাড়িতে একাই থাকেন, তবে এই বাংলোর মালিকরা তাকে বাড়িটি দেখভাল করার দায়িত্ব দিয়ে গেছে। এদিকে দেখা যায় আশেপাশের কিছু বাড়ির বাচ্চাদের সাথে তাদের ছেলে ইয়ানেরও বন্ধুত্ব হয়ে গেছে। যাই হোক, রাতে আরিনী নতুন ঘরে ইয়ানকে ঘুম পাড়িয়ে দেয়। প্রমকে দেখা যায় সে কফি খেতে খেতে উপরে আসছে। আরিনী ইয়ানের ঘর থেকে বের হয়ে বাইরে আসে
তখন প্রম আরিনীকে জানায় সে ইয়ানকে কাছের একটি ভালো স্কুলে ভর্তি করে দিয়েছে। এ কথা শুনে আরিনী বেশ খুশি হয়, কারণ ইয়ান প্রমের নিজের সন্তান না হলেও প্রম তাকে নিজের ছেলের মতো করেই যত্ন নেয়। এখানে আবেগে আপ্লুত হয়ে আরিনী প্রমের কাছাকাছি আসার চেষ্টা করে। প্রম আরিনীকে থামিয়ে দিয়ে বলে তার জন্য আরেকটি সারপ্রাইজ রয়েছে। দেখা যায় প্রম আরিনীকে একটি সেলাই মেশিন উপহার দিয়েছে। আরিনী মেশিনটি পেয়ে বেশ খুশি হয়ে যায়। প্রমকে সে যতই দেখে ততই তার প্রতি আরিনীর অন্যরকম একটা শ্রদ্ধা কাজ করে। আচ্ছা, পরদিন সকালে ইয়ান আর তার এক প্রতিবেশী বন্ধু লুকোচুরি খেলছিল। এই সময় ইয়ানের বন্ধু চোখ বন্ধ করে 30 পর্যন্ত গুনতে শুরু করে। এদিকে ইয়ান লুকানোর জন্য জায়গা খুঁজতে থাকে, তবে আশেপাশে লুকোনোর জায়গা না পেয়ে সে কিচেনের দিকে দৌড়ে আসে। সেখানে একটি বন্ধ ঘর দেখতে পেলে ইয়ান সেই ঘরের ভিতরে ঢুকে পড়ে। ওদিকে 30 পর্যন্ত গোনা শেষ করে তার বন্ধু তাকে খুঁজতে খুঁজতে কিচেনের দিকেই চলে এসেছিল। তখন ইয়ান মেঝেতে একটি দরজার লক দেখতে পায় এবং সেটা খুলে ফেলে, আর হঠাৎই সে নিচে পড়ে যায়। এদিকে তার বন্ধু তাকে খুঁজে না পেয়ে নিজের হার মেনে নেয় আর ইয়ানকে বেরিয়ে আসতে বলে, কিন্তু ইতিমধ্যে ইয়ান উপর থেকে নিচে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গিয়েছে। জ্ঞান ফিরলে সে তার মাকে ডাকতে শুরু করে। এই সময় দেখা যায় ঘরের কোণে একটি আসবাবপত্র সাদা একটি কাপড় দিয়ে ঢাকা রয়েছে। ইয়ান কৌতূহলী হয়ে সেই কাপড় সরায়, আর হঠাৎ এক বিশাল সাইজের আয়নার সামনে নিজের প্রতিবিম্ব দেখে সে খানিকটা ভয় পেয়ে যায়। হঠাৎ উপর থেকে বিকট শব্দ শুনলে সে ঘাবড়ে যায়। আবার আয়নার দিকে তাকাতেই দেখা যায় তার নিজের প্রতিবিম্বই তাকে ভয় দেখাচ্ছে, আর এসব দেখে সে আবারও অজ্ঞান হয়ে পড়ে। এদিকে ইয়ানের সেই বন্ধু আরিনীকে জানায় তারা লুকোচুরি খেলছিল, কিন্তু অনেক সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরও সে ইয়ানকে খুঁজে পাচ্ছে না। তার কথা শুনে আরিনী বাংলোর সব ঘরে ঘরে ইয়ানকে খুঁজতে থাকে। কিছুক্ষণ পর প্রম বাড়িতে আসলে আরিনী প্রমকেও বলে ইয়ানকে খুঁজে বের করতে হবে, কারণ বেশ কিছুক্ষণ ধরে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। দেখা যায় প্রম খুঁজতে খুঁজতে কিচেনের কাছে সেই দরজার সামনে চলে এসেছে। ঘরটির ভেতরের অবস্থা দেখে সে চিৎকার করে আরিনীকে ডাকে। নিচে নেমে সে ইয়ানকে অজ্ঞান অবস্থায় খুঁজে পায়। এরপর তাকে কোলে নিয়ে উপরে উঠে আসে। আরিনী ছেলের এই অবস্থা দেখে ভয় পেয়ে যায়, তবে সৌভাগ্যবশত তখনই ইয়ানের জ্ঞান ফিরে আসে। কিছুক্ষণ পর মিসেস ভুশ্রী ঘরে প্রবেশ করে। প্রম তার কাছে এসে বলে সে যেন আরিনীকে বাড়ির কাজে সাহায্য করে আর ইয়ানের ভালোভাবে দেখাশোনা করে। যাই হোক, রাতে ঘুমানোর সময় লক্ষ্য করা যায় ইয়ান ঘুমের ঘরেই হঠাৎ উঠে বসেছে এবং কারো আওয়াজ অনুসরণ করে সে ঘুম অবস্থাতেই হাঁটতে শুরু করেছে। এ সময় লক্ষ্য করা যায় মিসেস ভুশ্রীর অদ্ভুত ডাক শুনে ইয়ান নিচতলায় নেমে যাচ্ছে। অন্যদিকে কিছুক্ষণ পর প্রমের ঘুম ভাঙলে সে টের পায় ইয়ান বিছানায় নেই। সে বাইরে এসে ইয়ানকে খুঁজতে খুঁজতে একটি ঘরে চলে আসে। দেখা যায় অন্ধকারে ইয়ান একটি টেবিলের কাছে বসে মাথা ঠুকছে। কিছুক্ষণ পর আরিনীও সেখানে চলে আসে। তারপর ইয়ানকে সে কোলে তুলে ঘরে নিয়ে যায়। পরদিন সকাল হলে প্রম আরিনীকে জিজ্ঞাসা করে ইয়ানের আগে কখনো ঘুমের মধ্যে হাঁটার অভ্যাস ছিল কিনা। তবে আরিনী জানায় আগে এমনটা সে কখনোই লক্ষ্য করেনি। যাই হোক, তাদের কথা বলার মাঝে মিসেস ভুশ্রী এসে জানায় কিছু শ্রমিকরা এসে প্রমের জন্য অপেক্ষা করছে। গতকাল নিচে স্টোর রুমে ওই আয়নাটি দেখে প্রম কিছু শ্রমিকদের বলে রেখেছিল তারা এসে যেন আয়নাটি উপরতলায় এনে দেয়। তাই শ্রমিকরা উপরতলায় আয়নাটি তুলে আনে। এ সময় দরজার সামনে আয়নাটি রাখা হলে আরিনী সেটার সামনে দাঁড়ায়। সে কিছুক্ষণ আয়নার দিকে তাকিয়ে অন্যদিকে তাকানোর পর অস্বাভাবিক কিছু অনুভব করে। দেখা যায় আরিনী অন্যদিকে তাকিয়ে থাকলেও আয়নায় তার অবয়বটি তার দিকেই তাকিয়ে রয়েছে। আরিনী বিষয়টি অনুভব করে আবার আয়নায় তাকালে দেখে সব ঠিকঠাকই রয়েছে। এ সময় প্রমেশে শ্রমিকদের আয়নাটি ঘরের ভেতরে রাখতে বলে, তবে আরিনীকে দেখে মনে হয় আয়নাটির জন্য তার বেশ অস্বস্তিই লাগছে। এই দিন দুপুরবেলা আরিনী মেশিনে কাপড় সেলাই করছিল আর ইয়ান তার পাশে বসে ছবি আঁকছিল। হঠাৎ দরজায় বেল বেজে ওঠে। আরিনী এসে দরজা খুললে দেখে তার প্রথম স্বামী হেন্দ্রা এসেছে। হেন্দ্রা জানায় সে শুধু ইয়ানকে আজকের জন্য তার সাথে নিয়ে যেতে চায়। তবে আরিনী বলে ইয়ান বাড়িতে নেই, সে এখন স্কুলে আছে। কিন্তু তখনই দেখা যায় ইয়ান আরিনীকে ডাকতে ডাকতে সেখানে এসে উপস্থিত হয়েছে। হেন্দ্রা তার সাথে করে ইয়ানকে নিয়ে যায়। যাওয়ার সময় আরিনী হেন্দ্রার উদ্দেশ্যে বলে সে যেন ইয়ানকে সন্ধ্যার আগে বাড়িতে দিয়ে যায়। দিন কাট হয়। দেখা যায় অনেক রাত হয়ে গেছে, বাহিরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে।
কিন্তু হেনরা এখনও ইয়ানকে বাড়িতে নিয়ে আসেনি এবং তাকে কলেও পাওয়া যাচ্ছে না। আরিনি বেশ অস্থির হয়ে ওঠে। প্রম বাড়ি ফিরলে সে আর প্রম মিলে ইয়ানকে খোঁজার জন্য বের হয়, কিন্তু তখন দেখা যায় হেনরা ইয়ানকে নিয়ে উপস্থিত হয়েছে। প্রম ইয়ানকে বাড়ির ভেতরে নিয়ে যায়। এখানে আরিনি হেনরার উপর রেগেছিল। সে জানায় হেনরাকে এতগুলো কল দেওয়ার পরেও সে কোনো রকম জবাব দেয়নি। এদিকে সে ইয়ানের চিন্তায় অস্থির হয়ে যাচ্ছিল। আরিনি এও বলে যে হেনরা তার আর ইয়ানের জন্য কখনোই ভালো কিছু করতে পারেনি, বরাবরই সে তাদের জন্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তাই হেনরা যেন আর কখনো তাদের বিরক্ত না করে। আর তার এখন একটি সংসার রয়েছে। প্রম ইয়ানকে নিজের ছেলের মতো করেই ভালোবেসে তার দায়িত্ব নিয়েছে। এসব শুনে হেনরা আরিনির হাত শক্ত করে ধরে জানায় ইয়ান তার ছেলে, তারও ইয়ানের ওপর অধিকার রয়েছে। তখন আরিনি কাঁদতে কাঁদতে চিৎকার করে প্রমকে ডাকে। প্রম এসে হেনরাকে সেখান থেকে চলে যেতে বলে এবং আরিনি আর ইয়ানের থেকে তাকে দূরে থাকার নির্দেশ দেয়। যাই হোক, সেই রাতে আরিনি এক অদ্ভুত স্বপ্ন দেখে। স্বপ্নে সে কোনো এক পাহাড়ের চূড়ায় নিজেকে দেখতে পায়। সে দেখে সেখানে কিছু বাচ্চা খেলা করছে। হঠাৎ একটি বাচ্চা সেখানে থাকা একটি আয়নার ভিতরে ঢুকে যায়। আরিনি আয়নাটির কাছে আসে। তখন সে আয়নার সামনে দাঁড়ালে নিজের বদলে অন্য আরেকটি মেয়ের প্রতিবিম্ব দেখতে পায়। আরিনি আয়নাটির পেছনে কেউ আছে কিনা তা দেখার চেষ্টা করে, আর হঠাৎই সাথে সাথে দৃশ্য পরিবর্তন হয়। দেখা যায় আরিনি ভয়ে ভয়ে হাত মুখ ধুচ্ছে। হঠাৎ তখনই সেখানে থাকা লাইটটি ফেটে যায়। অন্ধকারে আরিনি অনুভব করে ইয়ান দৌড়ে কোথাও চলে গিয়েছে। তাই আরিনিও তার পেছনে পেছনে আসে। হঠাৎ সে দেখে ইয়ান সেই আয়নাটির ভেতরে কোনোভাবে ঢুকে গিয়েছে, কিন্তু বের হতে পারছে না। আরিনি তাকে বের করার জন্য একটি মাটির টব সেদিকে ছুঁড়ে মারে, কিন্তু মুহূর্তে এসে লক্ষ্য করে আয়নার ভেতরে কেউ নেই। আরিনি চিৎকার করে কাঁদতে থাকে, আর হঠাৎ সেই আয়নাটি তার উপরে পড়ে যায়। তখন আবার তার ঘুম ভেঙে যায়। অর্থাৎ এতক্ষণ যা হয়েছিল সবই তার স্বপ্ন ছিল। যাই হোক, দৃশ্য পরিবর্তন হলে আরিনিকে দেখা যায় সে গভীর মনোযোগ দিয়ে আয়নার উপরে থাকা প্রতীকটির দিকে তাকিয়ে রয়েছে। কিছুক্ষণ পর সে ইয়ানকে খুঁজতে খুঁজতে বাংলোর পেছনে বসরির বাড়িতে আসে। এ সময় বসরিকে সে এই বাড়িটি সম্পর্কে জিজ্ঞেস করলে বসরি জানায় প্রায় 25 বছরেরও বেশি সময় আগে এই বাড়ির মালিকের মৃত্যু হয়। পরবর্তীতে তার পরিবারের কাছে বাড়িটির দায়িত্ব দেওয়া হয়, কিন্তু তাদের কেউই এখানে থাকতে চায়নি। তাই সে আর তার প্রয়াত স্বামী মিলে এই বাড়িটির দায়িত্ব নেয় এবং এখন পর্যন্ত সেই বাড়িটি দেখাশোনা করছে। যাই হোক, পরের দিনে আরিনিকে একটি পুরানো জিনিসপত্রের দোকানে দেখা যায়। এই সময় সে একটি মেয়েকে দেখে যে কিনা সেই দোকান থেকে একটি বই কিনেছিল। তবে আশ্চর্যজনক বিষয়, এই বইয়ের সেই প্রতীকটি ছিল যেটা সে বাংলোর আয়নাতে দেখেছে। আচ্ছা, এখানে এই মেয়েটিকে একটু মনে রাখবেন। তার নাম হলো তিয়াস। তিয়াস দোকান থেকে বের হলে আরিনি তার পিছু নিতে থাকে। এক পর্যায়ে সে একটি হোটেলে ঢুকলে আরিনিও সেখানে প্রবেশ করে। তিয়াসকে দেখতে না পেয়ে সে বইটির কাছে আসে। তখন দেখা যায় পিছন থেকে তিয়াস এসে তাকে জিজ্ঞাসা করছে সে কেন তার পিছু নিয়েছে। আরিনি জানায় সে এই বইয়ের ব্যাপারে জানতে চায়। সে একটা ক্লু খুঁজছে যা সম্ভবত এই বইয়ে থাকতে পারে। আরিনি আরও জানায় যে কিছুদিন আগে তারা এখানকার একটি বাংলোতে এসেছে। এই বাংলোতে একটি আয়না রয়েছে, তবে আয়নাটিকে তার স্বাভাবিক মনে হচ্ছে না, কারণ আয়নাটি আনার পর থেকেই তাদের সাথে একের পর এক অদ্ভুত ঘটনা ঘটছে। তিয়াস তখন বইটি খুলে আরিনিকে দেখায়। আরিনি দেখে উক্ত বইটিতে সেই আয়না এবং প্রতীকটি রয়েছে। যাই হোক, এরপর দেখা যায় আরিনি তার ঘরে বসে মেশিনে কাজ করছে, কিন্তু কিছুক্ষণ পর সে আয়নার ভেতর থেকে অদ্ভুত কিছু শব্দ শুনতে পায়। সে আয়নাটির কাছে এসে কান পেতে ভালোভাবে তা শোনার চেষ্টা করে, কিন্তু হঠাৎ সে আয়নায় একটি লেখা দেখতে পায়, যেখানে লেখা ছিল মাসুক রাগানে রাউইন। এরপর দৃশ্য আবার পরিবর্তন হয়। দেখা যায় হেনরা ইয়ানের স্কুলে এসে দূর থেকে তাকে দেখছে। কিছুক্ষণ পর আরিনিও সেখানে চলে আসে। আরিনি এখানে তার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো এক এক করে হেনরাকে খুলে বলে এবং আয়নার সেই শব্দগুলোর কথাও তাকে জানায়। হেনরা তখন আরিনির বলা শব্দ দুটি মিলিয়ে দুটি নাম বলে। সে জানায় মাসুক শব্দটিকে উল্টো করে লিখলে হয় সুকমা, আর রাগা নেরুইনকে উল্টো করে লিখলে হয় উইরা নেগারা, অর্থাৎ সুকমা আর উইরা নেগারা।
যাই হোক, এরপর আরিনী আবার তিয়াসের সাথে দেখা করে। তিয়াস এখানে আরিনীকে কিছু ছবি দেয়, যেখানে দেখা যায় তিয়াস, তার ছোট বোন সারি এবং তাদের মা অতীতে সেই 31 নম্বর বাংলোতেই থাকতো, যেখানে এখন আরিনীরা রয়েছে। তিয়াস জানায় 2 বছর আগে তারা সেই বাংলোতে থাকতো। প্রথমে সব ঠিকঠাক ছিল, কিন্তু কিছুদিন পর সে উচ্চশিক্ষার জন্য বিদেশ চলে যায় এবং তারপর থেকে তার বোন প্রায় সময়ই তাকে কল করে উদ্বিগ্ন প্রকাশ করত। সে বাড়িটি ছেড়ে দিতে চাইতো, কারণ তার মতে এই বাড়ির আয়নায় অশুভ কিছু রয়েছে যা তাকে প্রচণ্ড রকম জ্বালাতো। এ সময় আরিনী তিয়াসের বোনের ছবি দেখে তাকে জানায় যে সে তার বোন সারিকে আয়নার ভেতরে দেখেছিল। তবে সারি এখানে জানায় এটা কোনোভাবেই সম্ভব না, কারণ তার বোন আর তার মা 2 বছর আগে সেই বাংলোতে অদ্ভুতভাবে মারা গিয়েছিল। তবে পুলিশ তদন্ত করে জানায় উক্ত বাংলোতে ডাকাতি হয়েছিল এবং ডাকাতটাই তার মা এবং বোনকে মেরে ফেলেছিল। তবে তিয়াস কখনই এই কথা পুরোপুরি মেনে নিতে পারেনি। যাই হোক, আরিনী এখানে তিয়াসের বোনের অর্থাৎ সারির বাগদত্তার কথা জিজ্ঞেস করে। তবে তিয়াস জানায় দেশের বাইরে থাকার কারণে সে কখনোই তাকে দেখেনি। তাদের কথা শেষে আরিনী তিয়াসের কাছে এসে বইটি ধার হিসেবে নেয়। তারপর দেখা যায় সে মিসেস বুসরির বাড়িতে লুকিয়ে লুকিয়ে প্রবেশ করে। সে বুসরির বাড়িতে কিছু একটা খুঁজছিল এবং অবশেষে বাড়ির ড্রয়ার থেকে বইয়ের একটা ছেঁড়া পাতা খুঁজে পায়। এরপর বাইরে এসে সে মিলিয়ে দেখে সেই ছেঁড়া অংশটি তিয়াসের কেনা বইয়েরই একটা অংশ। এই রাতেই আবার বুসরি আর আরিনী একসাথে খাবার খেতে বসে। এ সময় আরিনী বুসরিকে সারি আর তার মায়ের ব্যাপারে জিজ্ঞাসা করলে বুসরি জানায় 2 বছর আগে সে এখানে ছিল না, তার বদলে এখানে অন্য আরেকজন কাজ করেছিল যার নাম ছিল সুকমা। আচ্ছা, এখানে বুসরির চেহারা দেখে বোঝা যায় সে কিছু একটা লুকানোর চেষ্টা করছে। যাই হোক, পরদিন সকালে আরিনী বুসরির ব্যাপারে প্রমকে জানায়। আরিনী বলে তার বুসরিকে সন্দেহ হয়, কারণ সে বলেছে সে প্রায় 30 বছর ধরে এই বাংলোর দেখাশোনা করছে। তবে 2 বছর আগে এখানে এক ভাড়াটিয়ার অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ব্যাপারে জিজ্ঞাসা করার পর সে তা এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু দেখা যায় প্রমও এখানে এই ব্যাপারটা খুব একটা গুরুত্ব দেয় না। সে আরিনীকে শুধু শুধু মানুষকে সন্দেহ করতে বারণ করে আর এই কথা বলে অফিসে চলে যায়। প্রম অফিসে যাওয়ার পর দেখা যায় বুসরি সেখানে এসে উপস্থিত হয়েছে। সে আরিনীকে তার বাড়িতে আসতে বলে। বুসরি তাকে পুরো ব্যাপারটি জানাতে চায়। এরপর আরিনী তার বাড়িতে আসে এবং তারপর বুসরি জানায় সারি আর তার মা 2 বছর আগে তাদের ওই বাংলোতেই থাকতো, আর সে গতকাল সারির ব্যাপারটি এড়িয়ে গিয়েছিল কারণ কিছু গোপন কথা আছে যা সে তাকে বলতে চাচ্ছিল না। বুসরি আরও বলে তাদের বাংলোর ওই আয়নাটা কোনো সাধারণ আয়না নয়, সেটি আসলে শরীর আর আত্মা বদল করার একটি মাধ্যম। মূলত চন্দ্রগ্রহণের সময় একটি রিচুয়ালের মাধ্যমে উক্ত কাজটি করা হয়। 2 বছর আগে সে এই রিচুয়ালে সারিকে বলির পাঠা বানাতে চেয়েছিল, কারণ সারি মরে গেলে তার শরীর বুসরি দখল করে নিতে পারত। কিন্তু সারি তাকে বাধা দেওয়ায় সে সময় মতো রিচুয়াল সম্পন্ন করতে পারেনি এবং রেগে গিয়ে সারিকে মেরে ফেলেছিল। আপনাদের নিশ্চয়ই মনে আছে মুভির একদম শুরুতে এই দৃশ্যটি দেখানো হয়েছিল, যেখানে বুসরি সারিকে আঘাত করে মেরে ফেলতে চাইছিল। যাই হোক, আরিনী এখানে ভয়ে আতঙ্কিত হয়ে বুসরির বাড়ি থেকে বের হয়ে আসে। প্রতিমধ্যে সে প্রমকে দেখতে পেলে সে গাড়িতে করে বাংলোতে চলে আসে। কিছুক্ষণ পর বুসরি সেখানে এসে দরজার বেল বাজায়। আরিনী প্রমকে বলে সে যাতে দরজা না খোলে, কারণ বুসরি একজন খুনি মহিলা। তবে প্রম আরিনীর কথা না মেনে সোজা গিয়ে দরজা খোলে, আর কিছু বুঝে ওঠার আগেই একটা অপ্রত্যাশিত কাণ্ড সেখানে ঘটে যায়। দেখা যায় প্রম বুসরিকে ধরে চুম্বন করছে, আর তাদের কথা শুনে বোঝা যায় তারা আসলে স্বামী স্ত্রী। প্রম একজনের দেহ দখল করে আত্মা বদল করতে পারায় সে এখনো যুবক রয়েছে, কিন্তু বুসরি কারো শরীর দখল করে আত্মা বদল করতে ব্যর্থ হওয়ায় সে এখনো বৃদ্ধ রয়ে গেছে। এ সময় লক্ষ্য করা যায় মুভি শুরুতে উপরতলা থেকে যে মহিলার লাশ ফেলা হয়েছিল তা আসলে আর কেউ নয়, বরং প্রমই ফেলেছিল, যার কারণে সেদিন উপরতলা থেকে নিচে লাশ পড়ার ব্যাপারটিকে বুসরি একেবারেই পাত্তা দেয়নি। যাই হোক, এদিকে দেখা যায় প্রম আরিনীকে আঘাত করে অজ্ঞান করে ফেলেছে। জ্ঞান ফেরার পর আরিনী দেখে বুসরি আর প্রম কাপল ডান্স করছে। তারা আজ বেশ খুশি,
কারণ আইনের মাধ্যমে বুসরির জন্য নতুন একটি দেহ পাওয়া গেল। জানা যায় বুসরির আসল নাম এটি নয়, তার আসল নাম সুকমা, আর প্রমের আসল নাম উইরা নেগারা। অর্থাৎ সেদিন আয়নাতে তাদের দুজনের নামই ফুটে উঠেছিল। আচ্ছা, এখানে কিছুক্ষণ বাদে প্রম যখন আয়নার সামনে দাঁড়ায় তখন তার আসল রূপ দেখা যায়। অর্থাৎ এই বাংলোতে যে কাপড়ের ছবি আরিনী প্রথম দিন দেখেছিল তারাই হচ্ছে মূলত সুকমা আর উইরা নেগারা। যাই হোক, প্রম আরিনীর কাছে আসে আর তাকে উদ্দেশ্য করে বলতে থাকে যে এভাবে জীবনযাপন করা ক্লান্তিকর। তারা প্রথমে যখন এই বইটির সন্ধান পেয়েছিল এবং আয়নাটি সম্পর্কে জেনেছিল তখন তারা চায়নি এই অপশক্তিকে ব্যবহার করতে, কিন্তু সময়ের সাথে সাথে তারা যখন বৃদ্ধ হতে থাকে তখন তাদের মনে বেঁচে থাকার তীব্র আকাঙ্ক্ষা উকি দেয়। তাই তারা এই আয়নার মাধ্যমে সেই রিচুয়াল সম্পন্ন করে এবং শরীর ও আত্মা বদলের মাধ্যমে তারা এখন অবধি বেঁচে রয়েছে। আরিনী এখানে বুঝতে পারে প্রমের তাকে বিয়ে করা, এখানে বাড়ি ভাড়া নেওয়া এবং প্রমের আরিনীর স্পর্শ এড়িয়ে চলা সবই ছিল পরিকল্পনা। প্রম ওরূপে উইরা নেগারা তাকে খুব বাজেভাবে ঠকিয়েছে। যাই হোক, কিছুক্ষণ পর সুকমা এসে আরিনীকে রিচুয়ালের জন্য নিয়ে যায়। অন্যদিকে উইরা নেগারা ইয়ানকে বাড়ির ভেতরের চারিদিকে খুঁজতে থাকে। সে প্রায় ইয়ানকে খুঁজেই পেয়েছিল, কিন্তু তখনই সুকমা তাকে ডাকলে সে সেখান থেকে চলে যায়। এদিকে ইয়ান চুপি চুপি হিন্দ্রাকে ফোন করে আর বাড়িতে এসে আরিনীকে বাঁচাতে বলে। কিছুক্ষণ পর হিন্দ্রাও সেখানে চলে আসে আর ইয়ানকে জিজ্ঞাসা করে তার মা অর্থাৎ আরিনী কোথায়। এ সময় ইয়ান তাকে আয়নার দিকে ইশারা দিয়ে বোঝায় যে তার মা আয়নার ভেতরে রয়েছে। এরপর ইয়ান সেই বইটি হিন্দ্রাকে দেয়। হিন্দ্রা বইটি পড়ে আয়নার ব্যাপারে সব কিছু জানতে পারে। সেখানে একটি লাইন ছিল অনেকটা এমন যে শুধুমাত্র চন্দ্রগ্রহণের রাতে এই আয়নার দরজা খোলে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে রিচুয়াল সম্পূর্ণ করতে হয়, না হলে সব ব্যর্থ হবে। আচ্ছা, এখানে দেখা যায় হিন্দ্রা ইয়ানকে বাড়ির ভিতরে লুকিয়ে থাকতে বলে এবং সে অথবা আরিনী ফিরে না আসা অবধি ইয়ান যেন বাইরে না আসে সেই সম্পর্কে সচেতন করে। এরপর হিন্দ্রাও আয়নার ভেতরের জগতে ঢুকে পড়ে। দু জগতের মাঝের বাধা পার করে সে নিজেকে একটি গুহার মধ্যে আবিষ্কার করে। দেখা যায় সুকমা রিচুয়াল সম্পন্ন করার জন্য আরিনীর হাত কেটে রক্ত সংগ্রহ করছে। এরপর প্রম সেই রক্ত সুকমাকে আর আরিনীকে খাইয়ে দেয়। কিছুক্ষণ পরেই লক্ষ্য করা যায় আরিনীর শরীর সুকমার কাছে চলে যাচ্ছে, কিন্তু এ সময় ইয়ানও তার বাবা মাকে খোঁজার জন্য আয়নার জগতের সেই গুহার ভেতরে চলে আসে। প্রম ওরূপে উইরা নেগারা ইয়ানের দিকে এগিয়ে গেলে হিন্দ্রার সাথে তার ভালো রকম হাতাহাতি হয়, কিন্তু এদিকে সুকমা প্রায় আরিনীর দেহ দখলের শেষ পর্যায়ে চলে এসেছে। তবে তখনই ইয়ান গুলতি দিয়ে একটি পাথর ছুঁড়ে মারলে সেটি সুকমার কপালের কাছে গিয়ে লাগে আর তার রিচুয়াল ভেঙে যায়। এরপর হিন্দ্রা দ্রুত এগিয়ে এসে আরিনীকে মুক্ত করে দেয় এবং তাকে আর ইয়ানকে এখান থেকে চলে যেতে বলে। ইতিমধ্যে প্রমের শরীরে থাকা উইরা নেগারা হিন্দ্রার উপর আবার আক্রমণ করে বসে। এদিকে আরিনী আর ইয়ানও হিন্দ্রাকে ছাড়া যেতে চায় না, তবে হিন্দ্রার জোরাজোরিতে তারা সেই অন্ধকার জগৎ থেকে বেরিয়ে আসতে থাকে। কিন্তু হঠাৎ আসল প্রমের আত্মা তাদের সামনে চলে আসলে আরিনী ভয়ে নিচে পড়ে যায়। এ সময় আবার সুকমা এসে ইয়ানের ওপর হামলা করে বসে। আরিনী তার কাছে মিনতি করে যাতে সে ইয়ানকে ছেড়ে দেয়, প্রয়োজনে সে যেন তাকে মেরে ফেলে, কিন্তু সুকমা জানায় এখন অনেক দেরি হয়ে গেছে। আর এই কথা বলে সে যখন ইয়ানকে মারতে যাবে হঠাৎ তখনই সেখানে হিন্দ্রা এসে সুকমার হাত থেকে ইয়ানকে বাঁচায় এবং আরিনী আর ইয়ানকে দ্রুত সেখান থেকে চলে যেতে বলে। তবে সুকমার হাতে থাকা ছুরি তার পায়ে ঢুকে যাওয়ার কারণে সে আর আসতে পারে না। তবে অবশেষে বহু কষ্টে আরিনী আর ইয়ান তো বের হয় ঠিকই, কিন্তু হিন্দ্রার কথা ভেবে আরিনীর কষ্ট হতে থাকে। যে মানুষটাকে সে চিরকাল পাগল আর খারাপ ভেবে এসেছে সেই মানুষটাই আজ তার জন্য নিজেকে উৎসর্গ করে দিয়েছে। আরিনীর হিন্দ্রার সাথে কাটানো মুহূর্তগুলো মনে পড়তে থাকে। তবে কিছুক্ষণ পরেই আবার দেখা যায় হিন্দ্রা আয়নার উপাস থেকে হাত বাড়িয়ে দিয়েছে। আরিনী গিয়ে হিন্দ্রাকে বেরিয়ে আসতে সাহায্য করে। ফাইনালি তারা তিনজনেই বেঁচে ফিরেছে। এরপর সিন কাট হয়। দেখা যায় আরিনী আর হিন্দ্রা তাদের সন্তান ইয়ানকে নিয়ে বেশ ভালোভাবে দিন কাটাচ্ছে। হঠাৎ একদিন তাদের বাড়িতে কেউ আসলে আরিনী গিয়ে দরজা খুলে দেয়
সে দেখে তিয়াস নামে সেই মেয়েটি এসেছে। সে এসে আরিনীর হাতে একটি ছবি দেয় আর বলে এই লোকটির সাথে তার বোন সারের বিয়ে হওয়ার কথা ছিল। এখানে একটু ভালো করে লক্ষ্য করা যায় ওই লোকটি আর কেউ নয়, বরং প্রমের বেশ ধরা উইরা নেগারা ছিল। এদিকে বাড়ির ভেতরে দেখা যায় হেন্দ্রার জায়গায় প্রমের বেশ ধরা উইরা নেগারা চা খাচ্ছে। কিছুক্ষণ পর সে বাহিরে আসে। দেখা যায় সে আবার হেন্দ্রার রূপে ফিরে এসে আরিনীকে পেছন থেকে জড়িয়ে ধরেছে। মুভির এই পর্যায়ে একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে দেখা যায় ওই দিন আরিনীরা চলে আসার পর হেন্দ্রা হঠাৎ সুকমাকে বলে ওঠে সে আসলে উইরা নেগারা। সুকমা তখন তাকে জিজ্ঞাসা করে সে তাহলে তাদেরকে যেতে কেন দিল। তবে উইরা এখানে কোনো উত্তর না দিয়ে চুপ করে থাকে। তখন সুকমা জানায় সে উইরাকে ভীষণ রকম ভালোবাসে, কিন্তু সে তার এই জীবনে অনেক বেশি ক্লান্ত হয়ে পড়েছে। আর এই কথা বলেই সে নিজের পেটে ছুরি ঢুকিয়ে আত্মহত্যা করে নেয়। মুভির একদম শেষ সিনে দেখা যায় সুকমা যখন ইয়ানকে মেরে আরিনীর সাথে কথা বলছিল, তখন উইরা নেগারা রিচুয়াল করে হেন্দ্রার শরীর দখল করে নেয়। এর মানে দাঁড়ায় শরীর অদল বদলের খেলা এখনো বন্ধ হয়নি। ভবিষ্যতে আরিনী আর ইয়ানের জীবন বিপর্যস্ত হতে চলেছে। তো আজকের গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে এরকম আরও গল্প পাওয়ার জন্য। কথা হবে নতুন কোনো গল্পের আসরে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ।